প্রবাবলি আজকে বরণে আপনারা যা দেখতে পাবেন তা হলো, যখন ড্রয়িং রুমে সবাই মিলে তিথির উপরে প্রায় ঝাঁপিয়ে পড়েছে, যে যা পারছে বলে যাচ্ছে, তখন কিন্তু সবাই একটি কথা জেনে একদম অবাক হয়ে গেল যে তিথি এখন সমস্ত কোম্পানিটার কার্যভার নিয়ে নিয়েছে এবং সমস্ত কাজকর্ম তিথি এখন চালনা করবে। তাই শুনে তো সবাই ভীষণভাবে রিয়্যাক্ট করতে শুরু করলো। কেউ বলল যে তাহলে তো কোম্পানি এবার উঠেই যাবে, কেউ বলল বোধহয় তিথি তুমি আমাদের এত ধন সম্পত্তি এত বৈভব দেখে বোধহয় তোমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। যে যা যেরকমভাবে পারলো বলে গেল, কিন্তু আসল যে সমস্যাটা সবার জন্য হলো সেটা হচ্ছে তিথি এখন এই বাড়ির বউ হয়ে গিয়েছে এবং তাকে কিন্তু সমস্ত কোম্পানির দায়িত্বটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কাকাই বলছে যে ওর এত বড় সাহস বেড়ে গিয়েছে যে ও বলছে যে অডিট যে হবে, যে ইন্টারন্যাশনাল অডিট হবে, সেখানেও আমাকে বসতে হবে। অর্থাৎ তিথি কিন্তু এখন সমস্ত কোম্পানির কাজ যেমন দেখবে, তার সাথে দেখবে কোথাও টাকা নয়ছয় হয়েছে কিনা, এবং সেটা যারা যারা করেছে তাদেরকে কিন্তু তিথি নিশ্চয়ই স্পেয়ার করবে। তো যে যাই বলুক, সেসব আর বলে কোনোই লাভ নেই, কারণ এর পরের দিন কিন্তু লিগালি একদম তিথির হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। লিগাল প্রসিডিওর সবগুলো তৈরি, যেগুলো করা হয়েছে সে সবগুলো মেনটেন করা। কাজে কেউ যতই বাদশা দুক, তিথিকে কিন্তু যে হেড হতে কেউই আটকাতে পারছে না। এবার তখনই নেমে আসছে রুদ্রিক দোতলার থেকে, হাতে ওই কর্ণকুন্তী সংবাদের ওই বই নিয়ে পড়তে পড়তে চলে আসছে। তারপরে ওখানে সবাই মিলে ড্রয়িং রুমে বসলো, এবং বসার পরে আমি বুঝতেই পারলাম না কেন হঠাৎ করে কর্ণকুন্তী সংবাদের মধ্যে রুদ্রিক তো কর্ণ হবে অবভিয়াসলি, কারণ ও ছেলে, যে মা হিসেবে সম্বোধন আমরা জানি, কর্ণকুন্তী সংবাদ যেটা পড়েছি জানি আমরা। তো সেই মায়ের রোলটা একটা মাতৃস্থানীয় মহিলার রোল, একেতেই তো বয়সে ছোট, তারপরে আবার স্ত্রী। তো সেখানে স্ত্রী হলো হচ্ছে কুন্তী আর মাতা কুন্তী, আর হচ্ছে যে তারপরে একটা অদ্ভুত রহস্যজনক ফোন আসে, সেই ফোনে কার সাথে কথা বলছে সেটা তো এর পরের দিনই রিভিল হবে। এবারে সেই ফোন যখন ধরতে চলে গেল তিথি, তখন নায়রা এবার সেই মাতৃস্থানটা দখল করলো, অর্থাৎ মাতা কুন্তির যে রোলটা সেইটা প্লে করছে কিন্তু নায়রা। তো সে যেহেতু নায়রার সাথে এখন বিয়ে হয়নি, সেক্ষেত্রে বন্ধু বা বান্ধবী হিসেবে সেই রোলটা প্লে করতেই পারে। পুরনো গার্লফ্রেন্ড হলেই বাকি, সেই সম্পর্ক তো আর পরিণত হয়নি, পরিণতি পায়নি কোনো, তাই জন্য সেটা ঠিক ছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না যে একটা ছেলে এবং মায়ের ভূমিকাতে এরা দুজন কেন হঠাৎ করে এই রোলটা করলো। তো যাই হোক, সবাই খুব মুখে হাসি হাসি করে দেখছিল, সবারই ভালো লেগেছে, সবাই এনজয় করছিল কর্ণকুন্তী সংবাদ। তো সেসব ঠিকই আছে, সেই জন্যই হয়তো ওই কর্ণকুন্তী সংবাদ এইটা হবে বলেই হয়তো নায়রা এসেছিল আজকে বাড়িতে। প্লাস ওটাও একটা হয়তো অছিলা যে আমি একটু যাই যাই যাই, কি বলে যাই, এটা বলেই যাই। তো সেরকমও একটা ব্যাপার হতেই পারে। তো এর পরের দিন তো আরও টুইস্ট আছে। এর পরের দিনের খবর যা পাওয়া যাচ্ছে সেটা আমি এর পরের দিনেই রিভিল করব। এর পরের দিন না হলেও আজকে সন্ধ্যাবেলাতে আমি সেটা জানিয়ে দেবো। তো দেখতে থাকবেন, সেটা বিশেষ চমক আছে সেখানে আর কি। তো সেই জন্যই আমি আগেই কথাটা বলে দিলাম। এরপরে দেখা যাচ্ছে একটি বিশেষ ঘটনা, যেটা হলো কিনা যে তিথির, যেটা আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে যে তিথি রান্নাঘরে কাজ করছিল। এই মুহূর্তে তিথি শ্বশুরমশাই যেমন সবসময় তিথিকেই ডাকে, সেরকমভাবেই ডেকে জানতে চাইছিলেন যে রাত্রে শোয়ার জামা কাপড় কোথায়। তো রাত্রে শোয়ার জামা কাপড় এবং রাত্রের ওষুধগুলো সে তিথির কাছ থেকে নিতে চাইছিল। সেই মুহূর্তে শাশুড়ি মা ঢুকলেন ঘরে এবং শ্বশুরমশাইকে বললেন, সারাদিন শুধু তিথি 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 করো কেন, বলো না কি লাগবে। তো তোমার এই জিনিসগুলো লাগবে, সেটা আমি বের করে দিচ্ছি। তখন উনি বললেন যে এ তো বিরাট একটা অদ্ভুত ব্যাপার, এ তো এরকম তো কখনো ঘটেনি এই এত বছরে, আমি বরং তোমাকে সাহায্য করেছি। তখন দেখা গেল যে সেই মুহূর্তে নায়রা ঘরে ঢুকলো এবং নায়রা ঘরে ঢুকে সেই জামা কাপড় যা যা চাইছিলেন শ্বশুরমশাই সেইগুলো নায়রা গিয়ে দিল। তখন নায়রা কখন এসেছে শ্বশুরমশাই জানতেন না। তারপরে শাশুড়ি মা বললেন যে দেখো, এই জায়গাতে এই কাজগুলো তো নায়রারই করা উচিত ছিল, কি মিষ্টি মেয়েটা, কি ভালো মেয়েটা, এসব কথা চলতে শুরু করলো। তো তিথি যে কারণে আসতে পারেনি, যেটা বিশেষ টুইস্ট যেটা বললাম, কারণ আসতে পারেনি কারণ তিথি রান্নাঘরে কাজ করছে, ব্যস্ত বলে নায়রাকে পাঠিয়েছে। এবার সেই মুহূর্তে রুদ্রিকও তিথি তিথি করে ডাকছে, নায়রা ছুটে রুদ্রিকের ঘরে গেল। তখন গিয়ে দেখছে অলরেডি সেখানে কিন্তু তিথি পৌঁছে গিয়ে। তো তিথি কি করছিল, তিথি হচ্ছে কিচেনে গিয়ে মাংসে ওই হলুদ আর লবণ মাখাচ্ছিল। তো সেই মুহূর্তে ওইভাবে হাত নিয়ে চলে এসেছে। চলে আসার পরে দেখছে যে রুদ্রিক একটা পাঞ্জাবি পরার চেষ্টা করছে এবং পাঞ্জাবিতে তার অর্ধেকটা ঢুকে গিয়ে মাথাটা অর্ধেক ঢুকে আটকে গিয়েছে।
এবার কারণটা কি, কারণ হচ্ছে বোতাম না খুলে পাঞ্জাবি পরছিল রুদ্রিক, আর তার সাথে ট্যাগটাও খোলেনি, নতুন পাঞ্জাবির কাগজ চিরকুট সুতোয় বাঁধা ঝুলছে। তো সেই মুহূর্তে ও ওইভাবে আটকে গিয়ে চেঁচাচ্ছে তিথি তিথি করে। তিথি এসে বলছে আমি কিভাবে খুলবো, আমার ডান হাতে তো নুন হলুদ তেল লেগে লেগে রয়েছে, আর একটা বাঁ হাত দিয়ে তো খুলতেও পারছি না। চেষ্টা করে খুলতে পারলো না। তখন বললো যে রুদ্রিককে একটুখানি নিচু হয়ে বসতে। রুদ্রিক একটু নায়রা সরি তিথির চেয়ে নিচু হয়ে বসলো এবং নিচের দিকে বসা ঠোঁট দিয়ে আর বাঁ হাত দিয়ে সেই ট্যাগটা খোলার চেষ্টা করছে। তো সেই সুতোটা খুব টাইট হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো দাঁত দিয়ে চেষ্টা করছে ছিঁড়ে ফেলার বা সব রকমই আর কি চেষ্টা করছে। এই মুহূর্তে নায়রা এসে এই সিন দেখে, পেছন থেকে দেখে ওর মাথাতে যে এমন মনে হলো যে কি রোম্যান্টিক কি রোম্যান্টিক, একটা ট্যাগ খোলার জন্য এত রোম্যান্টিক ব্যাপার স্যাপার যে ও কোনোদিন দেখেইনি। শুধু তো একটা ট্যাগই খুলছে, তার জন্য ওর মন প্রাণ ভারাক্রান্ত হয়ে গেল, প্রায় কাঁদা কাঁদো মুখ। সেই মুহূর্তে বৌদি পেছন থেকে সে উস্কাতে শুরু করলো, তোর খুব ভালো লাগছে? হ্যাঁ, তোর কি খুব ভালো লাগছে? তোর কি মনে হচ্ছে, তোর কি একটু কষ্ট হচ্ছে না? তোর কি মনটা ভেঙে চুরে যাচ্ছে না? তোর কি প্রাণের মধ্যে ছটফট করছে না? তো যাই হোক, আরও এইসব দিয়ে 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 যদি কিছু আর কি লাভ হয়, তাতে বেশ ঝগড়াঝাটি লেগে গিয়ে যদি তিথিকে বের করে দেওয়া যায়, এইসবই কি প্ল্যান প্রোগ্রাম ছিল মনের মধ্যে, জানি না। তো নায়রার তো মনটা খারাপ ছিলই। তারপরে দেখা গেল ওই হুরুস করে পাঞ্জাবিটা নিচে নেমে গেল, আর পাঞ্জাবি নিচে নেমে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ পাঞ্জাবিটা ঠিক জায়গায় ফিট হয়ে গেল, আর তার সাথে সাথে হুরুস করে ওই তিথিও বসে পড়লো ওই একদম মুখোমুখি রুদ্রিকের সাথে মাটিতেই। তো তারপরে সেই চার চোখাচোখি হয়ে গেল, যে শুভদৃষ্টিটা তখন হয়নি সেটা এখন হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে তখন ওরা সেটাও দেখছে। তারপরে তারপরে হঠাৎই শুরু হয়ে গেল রুদ্রিকের সাথে তিথির ঝগড়া, এটা ওটা সেটা, তুমি মিডিল ক্লাস মেয়ে, এই সেই এসব বলতে বলতে লাস্টে সহ্য করতে না পেরে তখন কিন্তু চলে এসেছে। নায়রারা ততক্ষণে ভেতরে ঢুকেও গিয়েছিল, কারণ নায়রাদের কথার একটু আওয়াজ পেয়ে তিথি বলছিল যে কী ব্যাপার, কে আছে বাইরে, কে আছে। তো ওই করতে করতে নায়রা বলো, হো সরি আমি ভুল টাইমে চলে এসেছি, এরকম একটা ভাব দেখালো। তো তখন ও বলছে না না কোনো ব্যাপার না, কী হয়েছে? তো বলছে না তোমরা তো বর বউ, একটু টাইম একটা করছিলে, এভাবে তো আসা উচিত হয়নি। ও ডাকছিল খুব রুদ্রিক জোরে জোরে, তার জন্য আমি ভাবলাম তুমি তো রান্নাঘরে রান্নাঘরে থাকার জন্য তুমি এখন আসতে পারবে না, তো সেজন্যই আমি আসছিলাম। তো বলো না ঠিক আছে কোনো ব্যাপার নেই, এবার বর কি, ওকে আমি বর বলে স্বামী বলে মানিই না। ব্যাস ও সঙ্গে সঙ্গে রেগে গেল। রুদ্রিক বললো আমিও ওকে স্ত্রী বলে মানিই না। এসব করতে করতে ও তুমি মানো না, হ্যাঁ তুমি তো মিডিল ক্লাস মেয়ে, তুমি তো এই করো, তোমার বাড়িতে আটশোলা, তোমার বাড়িতে চৌবাচ্চা, এইসব বলতে গিয়ে এত রেগে গেল তিথি যে ওই হাতে নুন তেল হলুদ সব একদম ঘেটে পুরো রুদ্রিকের মুখের মধ্যে ভালো করে এদিকে ওদিকে সেদিতে দাড়িতে গুফে চোখে মুখে নাকে, মানে কোথায় কোথায় নেই আর কি, সমস্ত মুখে মণ্ডলে ভর্তি করে দিল। আর তো রুদ্রিক দেখতে পাচ্ছে না। তখন বলছে যে বৌদি বলছে যে এই কি করলে তুমি তুমি এরকম করে করে দিলে? বলছে বেশ করেছি। হ্যাঁ তিথি বলছে বেশ করেছি, আমাকে বলার কি আছে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার। বলছে কি বদমাইশ মেয়ে গো তুমি, এই একটু আগে বললে তুমি ওকে স্বামী হিসেবে মানো না, আবার ও বললো তুমি ওর স্ত্রী নও, তারপরে বলছে সে যাই হোক তবুও আইনত আমরা স্ত্রী। তো এইসব কথা তো হয়ে গেল। তারপরে রুদ্রিক তো বলছিল আমিও স্ত্রী বলে মনে করি না, রুদ্রিককেও বলে দিয়ে গেল, তাহলে সেদিন ওরকম করে সিঁদুর পড়ালে কেন? যাই হোক এসব তো হয়েই গেল, ঘটনা ঘটে গিয়ে বেরিয়ে গেল ডাক করে তিথি ঘর থেকে। তারপরে পুরো স্নেহ বরবশ হয়ে একটা করুণা ভাব নিয়ে এসে নায়রা যখন দেখলো রুদ্রিক একদম চোখ খুলতে পারছে না আর চিৎকার করছে, কষ্ট হচ্ছে, তখন ওর নিজের সেই দামি শাড়ির আঁচলটা দিয়ে তেল নুন হলুদ সব দিয়ে চোখটা আস্তে আস্তে মুছিয়ে দিল। তখন তো ও দেখে অবাক হয়ে গেল রুদ্রিক, আরে নায়রা তুই কখন এলি? তো দু চারটে আর কথাবার্তা সামান্য একটু কথা হলো, সেরকম কিছু নয়, বলে ভিডিও বাড়ানোর কোনো দরকার নেই, বলে কথা বলে ওখানে ওটা কমপ্লিট। তারপরে এদিকে কাকাইরা আবার আলোচনা শুরু করে দিয়েছে যে ওকে কি করে কোম্পানির থেকে বের করা যায়, ওকে কি করে বাড়ির থেকে বের করা যায়, এইসব একটা পেছনে এটাই কারণ, কিন্তু অনেক রকমের আলাপ আলোচনা চলছে। তখন নায়রা সেখানে এলো, এসে নায়রা বলছিল যে না সবাইকেই এই কথাটাই বলবো, আমার তো এখন বিয়ে হয়েই গিয়েছে, যাই হোক তবুও তো আমাকে এখন বাড়ি ফিরতেই হবে, একটা তো লোক রয়েছে বাড়িতে। তো তখন শাশুড়ি অর্থাৎ রুদ্রিকের মা বলছেন যে যে দেখো তুমি ওই বিয়েটাকে সত্যি মনে করছো, ওই বিয়েটাকে সত্যি বলার কোনোই কারণ নেই, কারণ হচ্ছে ওই একটা সিঁদুর পরিয়ে দিয়েছে বলে সেটা সত্যি কখনো হয়ে যায় না। তো নায়রা একটা অদ্ভুত একটা উপমা দিল, যাই হোক সিঁদুর যখন পরিয়েছেন আমাদের মতে সেখানে তো স্বামী হিসেবে তার সাথে সংসার যখন করতে শুরু করেছে তো সেটা মেনে নেওয়া উচিত। তো উত্তরে কি বলল নায়রা, না দেখো আন্টি
কুকুর বিড়াল পুষলেও তো মানুষ পোষে, তাই না? তো আমি জানি না এখানে স্বামীকে কুকুর বিড়ালের সাথে তুলনা করলো না কিসের সাথে, নাকি সম্পর্কটাকে তুলনা করলো, আমি ঠিক বুঝতে পারলাম না। ওটা আপনারাই পরে আমাকে বলবেন। তো সেইটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে সেটা আমার ভালো লাগবে না। যদি আমি যেটা এখন ভাবলাম সেটা যদি সত্যি হয় তাহলে আমার ভালো লাগবে না। এরপরে সবাই কিন্তু নায়রার মনে বোঝাতে চেষ্টা করছে যে না দেখো, প্রত্যেকে বলছে, বৌদি বলছে, সবাই বলছে যে ওখানে কেকা বৌদিও রয়েছে, সবাই বলছে যে দেখো তুমি যে অর্ধেক বউ, তুমি কিন্তু অর্ধেক বউ, তুমি কিন্তু ইচ্ছে করলে অর্ধেক স্বামীর ভাগ পেতেই পারো, এরকম একটা ব্যাপার। কারণ একটা বলছে দেখো, যদি বিয়ের আমরা ভাবি প্রত্যেকটা যে বিয়ের যে আচার আচরণ সেই জিনিসটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু তোমার সাথে কি কি হয়েছে বলো, তোমার সাথে মালা বদল হয়েছে, তোমার সাথে শুভদৃষ্টি হয়েছে, আর শুধু সিঁদুরটা না হয় পরিয়েছে রুদ্রিক তিথিকে, কিন্তু তাই বলে তো সম্পূর্ণ আচার আচরণ হয়নি, ওই বিয়েটাও তো সম্পূর্ণ বিয়ে হয়নি। তো যাই হোক, এখন এইভাবে দেখা যাক 50-50 বউ হয়ে চলে আসে কিনা নায়রা, আবার নাকি ওর মনের মধ্যে এই সঞ্চারটা ঘটাতে পারে কিনা যে হ্যাঁ ও হাফ বউ আর ও দুজনেই হাফ হাফ বউ। আর তো দেখা যাক নতুন কি চমক আসছে। চমক তো আসছেই একটা। তো ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে, আর আপনারা লাইক করবেন আমাকে উৎসাহিত করার জন্য। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, আমি কিছুটা শোধরানোর চেষ্টা করব আমার এই বক্তব্যগুলোকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন বরণ।